বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি কি টিকবে নাকি টিকবে না, এই নিয়েই একটা বিস্তারিত প্রতিবেদন লিখেছে সাইমন টিজডাল, যিনি দ্য অবজারভারের বৈদেশিক সম্পর্ক বিশ্লেষক। তো ইনি এই প্রতিবেদনে দেখিয়েছেন যে বর্তমানে যে ইসরায়েল এবং গাজার মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এই চুক্তিটা আসলে কতদিন সাস্টেইন করবে বা এটাকে আদৌ করবে কিনা, এটা করার সম্ভাবনা আছে কিনা, গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ট্রাম্প যে ক্ষমতায় এসেছে, এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তার ভূমিকা কিরকম থাকতে পারে। এবং তৃতীয় আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যুদ্ধবিরতি চুক্তি যদি কার্যকর হয়ও, এর পরে ক্ষমতায় আসলে কার আসার সম্ভাবনা, বা এই দুই পক্ষ কি আসলে যুদ্ধবিরতির পক্ষে আছে কিনা, হ্যাঁ, বা যদি যুদ্ধবিরতি না হয় তাহলে তার পরবর্তী অবস্থা কি হবে, ঠিক এই নিয়ে কয়েকটা ধাপে সূক্ষ্ম বিশ্লেষণ করেছে সাইমন ডিজিটাল। তো চলে আসা যাক যে কি বলেছেন। তো এখানে প্রথমে দেখেছেন যে ইসরায়েলের সাথে যে জিম্মি বিনিময় হয় রেড ক্রসের মাধ্যমে, হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করে এবং তাদের তখন দেখা গিয়েছে কি অস্ত্র শস্ত্র সজ্জিত। তো অস্ত্র সজ্জিত হামাসকে দেখে আসলে কিছুটা মনে হয় যে এই চুক্তিটা আসলে কি খুব নড়বড়ে, স্টেবল না। হামাসের এই প্রিপারেশন দেখে মনে হয়েছে। আর মূল সমস্যাটা আসলে কোথায়? মূল সমস্যাটা আসলে হচ্ছে যারা এই নেতৃত্বে আছে, যুদ্ধ বিরতির নেতৃত্বে যাদেরকে ধরা হবে, যে বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের নতুন যে নেতৃত্ব, তাদের কাউকেই এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী করার আগ্রহী বলে মনে হচ্ছে না। তো তারা নিজেরাই যদি আগ্রহী না হয়, তো সেই ক্ষেত্রে এই বিরতিটা আসলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে কি প্রশ্ন রয়ে যায়। আচ্ছা, এবার আসি যে ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের চাপে পড়ে কার্যত একটা কথা বলতে কি বাধ্য হয়েই নেতানিয়াহু এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। তার মানে কি এতে তিনি বাধ্য হয়েছেন। তার উপরে একটা জোর আরোপের মতোই আর কি। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। দেখেন, তখন কিন্তু জো বাইডেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নেতানিয়াহু তার নিজের কট্টর ডানপন্থী মিত্রদের সাথে তাল মিলিয়ে সেই জিনিসটা কিন্তু প্রত্যাখ্যান করে আসছিল, যুদ্ধবিরতির বিষয়টা। কিন্তু ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবং তার যে বক্তব্য যে আমরা এই যুদ্ধ থামিয়ে দিব, এইটাকে আসলে তো ভেস্তে দেওয়া যায় না। সেই জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও সে কি হয়েছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন আসি যে এই যে চুক্তি হওয়ার পরপরই নেতানিয়াহু তার যে ক্ষুব্ধ মন্ত্রীদের আশ্বস্ত করেছেন, কি বলে আশ্বস্ত করেছেন যে এটি একটি সাময়িক যুদ্ধবিরতি, তিনি পুরোপুরি চুক্তির শর্ত মেনে চলবেন না। জানা যাচ্ছে তিনি যুদ্ধবিরতির প্রতিবাদ পদত্যাগ করা কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির এবং আরেক কট্টর ডানপন্থী নেতা বেজালেলকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই যুদ্ধ আবার শুরু হবে। তার মানে কি, এই যুদ্ধবিরতি আসলে কত দিনের? এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়টা ৬ সপ্তাহের। এই ৬ সপ্তাহের যুদ্ধবিরতির পরে আবার দ্বিতীয় পর্যায় হবে। এবং ধারণা করা হয় দ্বিতীয় পর্যায়ে কি হবে, দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা হবে তখন হচ্ছে কি ইসরায়েল সম্পূর্ণ সামরিক প্রত্যাহার এবং জীবিত সব জিম্মিদের মুক্তির বিনিময়ে আরো ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার কথা বলা আছে। কিন্তু আদৌ কি এই আলোচনা হবে দ্বিতীয় পর্যায়ে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবার আসা যাক যে নেতানিয়াহুর আসলে চিন্তাটা কিরকম, বা আসলে কোনটা করলে ওনার জন্য ভালো, যুদ্ধবিরতির পক্ষে থাকলে ভালো নাকি এর বিপক্ষে গেলে ভালো, এই নিয়ে এখন কথাটা হবে। আচ্ছা দেখি, ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেস এর বিশ্লেষক আমির টিবন লিখেছেন। উনি কি লিখেছেন যে নেতানিয়াহুর সামনে যুদ্ধবিরতি বানচাল করার দুইটা উপায় আছে। উনি যদি চায় যুদ্ধবিরতি বানচাল করবে, তাও তো একটা দুইটা রিজন দেখাতে হবে, তাই না? তো সেই রিজন গুলো বা উপায়গুলো কি কি? একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ইচ্ছাকৃতভাবে তিনি বিলম্বিত করা, দ্বিতীয় পর্যায়কে তিনি বিলম্বিত করলো, বিলম্বিত করে আস্তে আস্তে একটা আবার নতুন একটা যুদ্ধের দিকে ঠেলে নিয়ে গেলো, দ্বিতীয় পর্যায়ে আমরা বসবো না। আর দ্বিতীয় আরেকটা কি হতে পারে, যে পশ্চিম তীরে একটা সংঘর্ষ তৈরি করা, যেটা ইতিমধ্যে দেখা গেছে যে কট্টর ইহুদি যারা আছে তারা কিন্তু পশ্চিম তীরে কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে আগুন দিয়েছে। তিনি এই সমস্যাটাকে আরো উস্কে দিতে পারে, তখন কি একটা আনস্টেবল সিচুয়েশন আবার রাইজ করবে। তো এই উপায়ে ওনার যুদ্ধবিরতি বানচাল করার ব্যাপার আছে। আচ্ছা, এর বাইরে নেতানিয়াহু দাবি করে বসতে পারেন যে আরেকটা উপায়, সেটা হচ্ছে হামাস চুক্তির শর্ত মানে না, যে কারণে উনি আবার যুদ্ধ চালাতে যায়। তারপরও এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে, অনেকে বলছে নেতানিয়াহু শান্তির পথে হাঁটতে পারেন। এই একটা বিষয় যে নেতানিয়াহু চাইলে শান্তির পথে হাঁটতে পারে। কেন শান্তির পথে হাঁটতে পারে, কেন সে যুদ্ধবিরতির দিকে যেতে পারে? এর কারণ হচ্ছে তিনি সরকার ভেঙে দিয়ে আগামী নির্বাচনের আনুষ্ঠানিকতার ঝুঁকি একটা নিতে পারেন। এর কারণ ইসরায়েলের ৬০ থেকে ৭০% মানুষ, ইসরায়েলের ৬০ থেকে ৭০% ভোটার, তারা চায় না
যে যুদ্ধ আর হোক, তারা চায় যুদ্ধের অবসান হোক, তারা চায় যুদ্ধ অবসান হোক, এবং তিনি হামাসকে পরাজিত করে সকল জিম্মিকে মুক্তি করেছেন, এরকম একটা যুদ্ধ নেতা হিসেবেও নিজেকে আবির্ভূত করতে পারেন, এবং পরবর্তীতে তার রাজনীতির জন্য এটা হেল্পফুল হবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তিনি হোয়াইট হাউসের তখন একটা সমর্থন পাবেন, যেহেতু ট্রাম্প এটা চাচ্ছে। এবং হোয়াইট হাউসের সমর্থন পেলে কি হবে, আরব ইসরায়েল নর্মালাইজেশন একটা বিষয় আসলো না, যেটা ট্রাম্প করতে চেয়েছিল, সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ, যেটা আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে, সেইটাকে এবং ইরানকে কূটনীতিক থেকে বিচ্ছিন্ন করা, সেই প্রক্রিয়াটাকে কিন্তু বাস্তবায়ন করা তখন সোজা হবে। তার মানে এখানে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। এই জন্য অনেকে মনে করেন যে নেতানিয়াহু শান্তির পথেও হাঁটতে পারেন। তবে এই হাঁটার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি কি হবে, সমস্যা তখন হবে হামাস ও তার মিত্র ইসলামিক জিহাদ ও যুদ্ধবিরতি স্থায়ী করতে চাইবে না, তারা চাইবে সংঘর্ষ হোক। রোববার হামাসের শক্তি প্রদর্শন যদিও সীমিত ছিল, তবুও এটা একটা স্পষ্ট বার্তা দেয় যে হামাস এখনো টিকে আছে, তারা এখনো অবশিষ্ট জিম্মিদের নিয়ন্ত্রণ করছে, এবং গাজায় এখনো কোনো বিকল্প প্রশাসন নেই। এটা একটা বিষয় যে গাজায় তো বিকল্প প্রশাসন নেই, এবং এই প্রশাসন নেই, এটার এই যে না থাকার একটা কারণ, এটার কারণে কিন্তু কি বেনিয়ামিন নেতানিয়াহু, কেন তিনি এই পর্যন্ত কি কোনো আলোচনায় যাননি, তো বিকল্প প্রশাসন তৈরি হবে কিভাবে, তা তো যুদ্ধই চলেছে এই পর্যন্ত, তাই না? তো তাদের নেতৃত্বে গাজা আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, এটা কাদের, হামাসের নেতৃত্বে। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্রেট সরকার গঠন করার কথা বলতেছে, কিন্তু এই সরকার হবে কে, কেউই দায়িত্ব নিতে প্রস্তুত নয়, কেউই দায়িত্ব নিতে প্রস্তুত নয়। পশ্চিম তীরে যে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা প্যালেস্টাইন অথরিটি বলে, তারা তারা তার মাধ্যমে গাজার পরিচালনার কথা উঠে আসতেছে, কিন্তু তিনিও বা সেই দলও, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই দায়িত্ব নিতে এখনো প্রস্তুত নয়। আর এর কারণ আংশিকভাবে, এর দায়ী কারণ নেতানিয়াহু, কারণ তিনি 15 মাসেও যুদ্ধবিরতি বা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করার বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হননি। এবার আসি যে আগামী সপ্তাহগুলোর দিকে তাকালে দেখা যাবে হামাস খুব সম্ভবত দ্রুতই সামরিক শক্তি পুনর্গঠন শুরু করবে, কারণ তারা এই যুদ্ধের যে ধ্বংসের শিকার হয়েছে তার প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এই একটা বিষয় সামনে আসতে পারে, এটা তার মতে, সাইমন টিজডালের মতে। এবার আসি যে আগের মধ্যপ্রাচ্যের সংকটের সময় একটা জিনিস প্রায়ই দেখা গেছে, সেটা কি, যে এমন গুরুত্বপূর্ণ সময় মার্কিন প্রেসিডেন্ট যিনি থাকে, তিনি দুই পক্ষকে চুক্তি মানতে বাধ্য করতে সক্রিয় হন এবং পরবর্তীতে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে যান, কিন্তু ট্রাম্প সেই ধরনের না। এর ফলে যদি নেতানিয়াহু ও হামাস চায় আবার যুদ্ধের পথে হাঁটতে, তাহলে তাদের কিন্তু কেউ থামাতে পারবে না। যদিও অধিকাংশ ইসরায়েলি, ফিলিস্তিনি এবং সারা বিশ্বের মানুষ এখন শান্তির জন্য অপেক্ষা করছে, তো দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।